রাজধানীতে ৮ দলের পদযাত্রায় পুলিশের বাধা। গণভোট ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। ৫ দাবিতে যমুনায় স্মারকলিপি। দলগুলো ঐক্যবদ্ধ না হলে সিদ্ধান্ত নেবে সরকার। নানা কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে বিএনপি। কারো অভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে না নেওয়ার হুঁশিয়ারি। ক্ষমতা এলে দেশের পুনর্গঠন বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের। একীকরণ ৫ ব্যাংকের দায়িত্ব নিয়েই দফায় দফায় বৈঠক নতুন প্রশাসকদের। বরাদ্দের অর্থ আজই পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। সেক্ষেত্রে সংকট নিরসনে আলোচনার জন্য বিএনপি এবং সরকারকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান তাদের। ৫ দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে ৮ দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮ দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। নভেম্বরেই গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক সংকট নিরসনে আমরা এক টেবিলে বসবো, কিন্তু সেখানে সরকারকে মধ্যস্থতার দায়িত্ব পালন করতে হবে। নতুন একটি জুলাই ঘোষণার মধ্য দিয়ে আমরা নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে আজকে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি পেশের কর্মসূচি, ঐতিহাসিক পল্টন মোড় থেকে সকল দল একসাথে সেই অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা না। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে ৮ দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে ৮ দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। আগামী সপ্তাহে এই 7 দিন বা এই সময় শেষ হবে, তারপরে আমাদের দিক থেকে কাজ শুরু হয়ে যাবে। আশা করি আপনারা একমত হতে পারবেন এবং সেটাই বিশ্বাস করছি। এবং আপনাদের সমস্ত রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের ঐক্যের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে ৮ দল। জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, বিভিন্ন কৌশলে ভোট পেছানোর অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। দুপুরে বনানীর একটি হোটেলে তারেক রহমানকে লেখা বইয়ের আলোচ্য বিষয় নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, অর্থনীতিতে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে বিএনপি। বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের
অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না। এই স্ট্র্যাটেজি গঠনের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিই। বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এটার সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল, তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরোয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হল চট্টগ্রাম। গত ৮ মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত ৫টি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই পক্ষ। সবশেষ টার্গেট কিলিংয়ের শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ। তবে এখনও কোনো এই ঘটনার মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি অনুসারীরা। নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের পাঁচলাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে ২০১৫ সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। ছোট সাজ্জাদের বিষয় হইতে পারে, ওরা সহযোগিতা আছে। প্রশাসন যারা আছে তারা এটা তদন্ত করে এটার সুস্থ বিচার যেন করে, এটা আমরা চাই। পুলিশ বলছে গত ৩০ মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত ৮ মাসে অন্তত ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদেরও এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরালো। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। দুই সন্ত্রাসী দলের মধ্যে একটা সংঘর্ষ আছে তাদের মধ্যে। তবে আমি এটাকে সেভাবে খুব সহজভাবে নিচ্ছি না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। নির্বাচনী গণসংযোগে হামলা করা এটা গুপ্ত বাহিনীর কাজ। আমরা মনে করি এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ দেখা, সেই গণতন্ত্র উত্তরণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এই ব্যবস্থা বিলুপ্তির ফলে ধ্বংস হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। নবম দিনের আপিল শুনানিতে চতুর্দশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি নবম দিনে এসে গড়িয়েছে। এদিন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তার বক্তব্য উপস্থাপন শেষ করেছেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার। বৃহস্পতিবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। তার ভাষায়, এ ব্যবস্থা বিলুপ্তির ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, মৃত ব্যক্তিকেও ভোটের সুযোগ করে দেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি। তুলে ধরে আমরা বলেছি যে এই চিত্রই বলছে যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক, ওই কারণ যে পক্ষপাত দুষ্ট। তো
রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটার প্রমাণ। তিনি আরো বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। একই সঙ্গে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। এর থেকে বড় আর কোনো কিছু, কোনো আইন, কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকজন ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেন নতুন প্রশাসকরা। শাখাগুলো সচল, রেমিটেন্স প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখা ও বাণিজ্যিক লেনদেন স্বাভাবিক রাখার নির্দেশ তাদের। তবে একীকরণ দ্রুত শেষ না হলে অনাস্থা বাড়বে বলে শঙ্কা গ্রাহকদের। বরাদ্দের অর্থ আজই বাংলাদেশ ব্যাংক পাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। জাকির হোসেন বোনকে রেখে এসেছেন মিটফোর্ড হাসপাতালে, প্রয়োজন অন্তত 5,000 টাকা। তবে ব্যাংকে এসে মাত্র 1500 টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। মহাখালী থেকে এখানে আসছি, এখানে এসে আমি অল্প কিছু পেয়েছি, আমি প্রত্যাশার কম পেয়েছি। আমরা মধ্যবিত্ত লোক, আমরা কি করে খাবো? আমাদের তো আয়ের উৎসব নেই। আমরা 2 টাকা সঞ্চয় করেছি, এটা দিয়ে আমরা চলি। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে, জানান অসহায়ত্বের কথা। স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। সকল আমানতকারীদের পক্ষ থেকেই যে এই রকমের আসলে পদক্ষেপ অতীতে কোনো গভর্নরই নেয় নাই। 2-3 মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি। যদি বেশি লং টাইম হয় তাহলে তো আমরা মরে যাব, এমনি আমরা বিপদ আছি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়ায় ব্যাংকগুলোতে গতি ফিরবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। এই যে পদক্ষেপ নিয়েছে অত্যন্ত ভালো পদক্ষেপ। এটা আমাদের জন্য, গ্রাহকদের জন্য একটা সুন্দর পদক্ষেপ। আপনারা ডিপোজিটের হিসাবে আপনাদের ডিপোজিট 100% নিরাপদ। আপনাদের সুবিধা মতো ব্যাংকিং করবেন, আপনারা আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন। এদিকে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকদের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। প্রশাসকরা ইতোমধ্যে কাজ শুরু করেছে। গভর্নর মহোদয় বলেছেন যে সকল আমানতকারী টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। এই ব্যাংকে আমি ডিপোজিট রাখবো না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে একীকরণ 5 ব্যাংকের শেয়ার বেচাকেনা স্থগিত রয়েছে পুঁজিবাজারে। পরিষ্কার এমন কোনো নির্দেশনা না থাকায় হতাশ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠান মালিকদের সংগঠন ডিবিএ। তথ্য ঘাটতিতে যেন ক্ষতির মুখে না পড়ে শেয়ার বাজার, সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, লিমিটেড লায়াবিলিটি, প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না। বুধবার বিকেলে একীভূত 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে পুঁজিবাজারে বন্ধ রয়েছে এসব ব্যাংকের শেয়ার কেনাবেচা। এসব ব্যাংকের শেয়ার কেনাবেচা স্থগিতের পরবর্তী পদক্ষেপ কি হবে? পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে এমন কোনো পরিষ্কার নির্দেশনা না থাকায় হতাশ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ প্রতিষ্ঠান মালিকদের সংগঠন ডিবিএ। ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী বা আমরা যাদেরকে কমন বা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স বলি, ওনারা প্রতারিত হয়েছেন যারা ব্যাংকে কাজ করেছেন। সো দে হ্যাভ টেকেন অল দ্য
benefit through stealing of money of the depositors. The government can always buy the shares. কোনো ধরনের তথ্য আদান প্রদানের ঘাটতিতে যেন পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সরকারকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সিদ্ধান্তটা এলো সেটা আসলে এসিসির সঙ্গে আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ, এবং যদি কোনো সিদ্ধান্ত এরকম নেওয়া হয়ে থাকে তাইলে সেই ক্ষেত্রে আসলে কেন এই ব্রোকারেজ হাউসগুলোকে জানানো হলো না, সেটাও একটা বড় প্রশ্ন। 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধের দিন সকাল থেকেই পতনের মুখে পড়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক। গেল 9 আগস্টের পর নামে 5000 পয়েন্টের নিচে। দুপুর 2:15 পর্যন্ত লেনদেন হয়েছে 377 কোটি টাকার শেয়ার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। আর এছাড়া আজকে লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন নীতিমালা কোনো ল না, বাট একটা নীতিমালা থাকলে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে, মানে একটা দিক নির্দেশনা পায়। সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিকের খুবই একটা ইম্পর্টেন্ট একটা নীতিমালা, এটা আজকে হয়েছে। এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা অ্যাড্রেস করা যাবে এবং এর ফলে দেশের প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই, সেটা চিটাং পোর্টেই দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় 11 দিনের মতো এটা পড়ে থাকতে হয়, তার শিপমেন্টে এত দেরি হয়। তো এই লজিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারবো। সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে। তো এটা 2024 সালে এরকম একটা নীতি করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিঅ্যাসেস করে একটা সচিব কমিটি রিঅ্যাসেস করে দেখেছে যে এটা অনেক ইট ফেল শর্ট অফ এক্সপেকটেশন, এটার কিছুই এটা বেয়ার বোনস ছিল এবং যেটা হয়েছে যে এটার পুরো 2-3 পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল। এটা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য প্রদান করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। পানির ট্যাঙ্কের ভেতরে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ বাড়ির মালিক এনামুল হক মোল্লা সহ 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় উদ্ধার করা হয় 2টি পিস্তল, ম্যাগজিন ও গুলি, ওয়াকিটকি ও বেশ কিছু দেশীয় অস্ত্র। তবে বিষয়টি পরিকল্পিত বলে অভিযোগ এনামুলের পরিবারের। বাড়ির পানির ট্যাঙ্ক থেকে বের করে আনা হচ্ছে এনামুল হক মোল্লাকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে শ্রীপুরের বর্মি এলাকায় বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশির পর উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র। আটক করা হয় বাড়ির মালিক এনামুল হক মোল্লা সহ 7 জনকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী এনামুল আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর 3 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে এনামুল হক মোল্লা বিএনপির কেউ নয় বলে দাবি করেন স্থানীয় নেতারা। আমি স্পষ্ট করে বলতে চাই, এনামুল হক মোল্লা আমাদের বিএনপির কেউ নয়। সে বহিষ্কৃত হয়েছিল, সে সন্ত্রাসী একটা ছেলে এবং একটা জঘন্য অপরাধ করে সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন এনামুল হক মোল্লার ছোট ভাই মাজহারুল ইসলাম মোল্লা। দাবি করেন বিরোধীরা বাইরে থেকে অস্ত্র এনে ফাঁসিয়েছে। অভিযানের সময় সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়। কোনো অস্ত্র না পাওয়াতে তো বাইরে থেকে 2টা লোকে আইসা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে আসছে, আসার পরে এই গেটে এসে তো দুইটা ব্যাগটা তাদের হাতে দিছে। অস্ত্রের উদ্ধারের ঘটনায় পুলিশবাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। সংবাদ দেশের বাইরের খবর। শক্তিশালী টাইফুন কালমেঘির তাণ্ডবে বিপর্যস্ত পুরো ফিলিপিন্স। মৃতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন 127 জন।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মধ্যাঞ্চলের সেবু প্রদেশে, যেখানে ঘর বাড়ি সেতু এমনকি বিশাল জাহাজের কন্টেইনার পর্যন্ত ভেসে গেছে বন্যার স্রোতে। ঘূর্ণিঝড় কালমেঘের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্সের মধ্যাঞ্চল। টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে সেবু প্রদেশের নদীগুলো উপচে পড়েছে। নদীর ধারে গুড়িয়ে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে যানবাহন। স্থানীয় প্রশাসনের মতে এই প্রদেশেই মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। লিলুয়ান শহরে একদিনের ব্যবধানে উদ্ধার করা হয়েছে ৩৫টি মরদেহ। প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, নেই মাথা গোজার ঠাঁই। অনেকের বাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় নিয়েছেন ছাদে, রয়েছেন সাহায্যের অপেক্ষায়। স্থানীয় এক বাসিন্দা জানান, তার প্রতিবন্ধী বোন বন্যার পানিতে ঘরের ভেতরেই আটকে মারা গেছেন। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের অবৈধ খনন আর দুর্বল বাঁধ নির্মাণের কারণেই এই ভয়াবহ পরিস্থিতি। গত মাসের ৬.৯ মাত্রার ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে না উঠতেই নতুন করে টাইফুনের আঘাত যেন মরার উপর খাড়ার ঘা। ফিলিপিন্সে তাণ্ডবের পর ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন কালমেঘি। বর্তমানে এটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, শুক্রবার সকালে ভিয়েতনামে আঘাত হানতে পারে ঝড়টি। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় থাইল্যান্ডেও সতর্কতা জারি করা হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে ৮ দলের পদযাত্রায় পুলিশের বাধা। গণভোট ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। ৫ দাবিতে যমুনায় স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। নানা কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে বিএনপি। কারো অভ্যন্তরীণ হস্তক্ষেপ মেনে না নেওয়ার হুঁশিয়ারি। ক্ষমতায় এলে দেশের পুনর্গঠন বাস্তবায়নের অঙ্গীকার নেতাদের। এবং গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।